হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 1 পেপারটি আছে, বা থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো তোমাদের যে এসিসি A1 পেপারটি আছে, জাদুঘর এবং লেখাগার, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংগ্রহশালা বা জাদুঘর কাকে বলে এবং সংগ্রহশালা ও জাদুঘরের যে শ্রেণীবিভাগ, এটি নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করবে ভিডিও ক্লাসে। এবং এই প্রশ্নটির যে 15 নম্বরের উত্তর তোমাদের পরীক্ষার জন্য এবার ইম্পর্ট্যান্ট, সেই উত্তরটিও আমি এই ভিডিও ক্লাসে তোমাদের জন্য প্রোভাইড করব। তো আমরা দেখে নিই আমাদের মূল প্রশ্নটি কী রয়েছে। দেখো, সংগ্রহশালা ও শ্রেণীবিভাগ ও তার শ্রেণীবিভাগ, তা আগে সংগ্রহশালা কাকে বলে এবং শেষে তার শ্রেণীবিভাগটি আলোচনা করতে হবে। দেখো, সংগ্রহশালা কাকে বলে? জাদুঘর, জাদুঘর এর বাংলা অর্থই হচ্ছে সংগ্রহশালা বা সংগ্রহালয়। দেখো, এখানে একটা কথা তোমাদের একটু বলে রাখি যে এই সংগ্রহশালার এই যে তোমাদের পেপারটি রয়েছে বা লেখাগার সংগ্রহশালা, এই পেপারটির যে সিলেবাসটা নিয়েও কিন্তু আমি ডিসকাস করেছি, একটা বড় লং টাইম ভিডিও দিয়েছি আমি একটা, আমার চ্যানেলের এটা আপলোড করা রয়েছে এবং আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যদি সেই সিলেবাসের ভিডিওটা দেখো তাহলে তোমাদের এই পেপারটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো সিলেবাসটা আলোচনা করেছি, সেটা তোমরা পারলে অবশ্যই দেখে নেবে। তা আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংগ্রহশালা ও তার শ্রেণীবিভাগ। তা সংগ্রহশালা বা শ্রেণীবিভাগ ইংরেজিতে আমরা বলি মিউজিয়াম বলি আমরা একে। তা মিউজিয়ামের বাংলা অর্থই হচ্ছে সংগ্রহশালা বা সংগ্রহালয়, হলেও অনেক সময় একে আমরা বলি জাদুঘর। দেখো, এই সংগ্রহশালা হচ্ছে একটা মানব জাতির ঐতিহ্যের জ্ঞানভাণ্ডার, মানব জাতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখে এই সংগ্রহশালা, তাই এটি হচ্ছে মানব জাতির ঐতিহ্যের জ্ঞান ভাণ্ডার। সংগ্রহশালা মানুষের যে আশা স্বপ্ন, মানুষের যে সংস্কৃতি, মানুষের স্মৃতি, এগুলোকে কিন্তু ধরে রাখে এই সংগ্রহশালা। এবং এই সংগ্রহশালা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে সমগ্র পৃথিবীর সমগ্র মানব জাতির যে ইতিহাস, এই ইতিহাসকে ধরে রাখে এই সংগ্রহশালা। এখন এই সংগ্রহশালা ইংরেজি মিউজিয়াম কথা থেকে এসছে। এই মিউজিয়াম কথাটি সপ্তদশ শতাব্দীতে প্রথম কিন্তু ইউরোপে এই প্রথম ব্যবহার করা হয় মিউজিয়াম কথাটি, ভারতবর্ষে নয়, ইউরোপ মহাদেশে প্রথম এটি চালু হয়েছিল মিউজিয়াম কথাটা। এখন মিউজিয়াম কথাটা, ইংরেজি মিউজিয়াম কথাটা ল্যাটিন শব্দ থেকে এলেও এর মূল শব্দ কিন্তু গ্রিক। গ্রিক শব্দ মিউজিয়াম থেকে এই মিউজিয়াম কথাটি এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে মিউজদের দেবতা। মিউজদের দেবতা বলতে গ্রিক পুরাণ অনুসারে যে সঙ্গীত, কলা এবং যে সাহিত্য, এর যে 9 জন দেবী আছে, সেই দেবীদের যে মন্দির, মিউজদের মন্দির, সেখান থেকে এসছে এই মিউজ কথাটি, এবং যার অর্থ হচ্ছে মিউজদের দেবতা। এখন যাই হোক, মিউজিয়াম এই কথাটার যে বা এই সংগ্রহশালা, এর বাংলা অর্থ সংগ্রহশালা, এর যে কাকে বলে, এর সংজ্ঞাটা কী, এই সংজ্ঞা নিয়ে কিন্তু অনেক অভিধান আছে, অনেক সংস্থা এর সংজ্ঞা নির্ধারণ করেছে। যেমন কলিন্স ডিকশনারি আছে, যে ডিকশনারির কথা আমরা বলি অভিধান, যে কলিন্স ডিকশনারি, অক্সফোর্ড লিভিং ডিকশনারি, তারাও এর সংজ্ঞা দিয়েছে। এছাড়া যে এই সারা পৃথিবী জুড়ে যে আন্তর্জাতিক মিউজিয়াম সংস্থা আছে, যাকে আমরা আইকম বলি ইংরেজিতে, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম, তারাও 1946 সালে এর সংজ্ঞা নির্ধারণ করেছে। সেখানে বলা হচ্ছে যে মিউজিয়াম বা সংগ্রহশালা হচ্ছে এমন একটি গৃহ যেখানে অত্যাচার্য জিনিস থাকে, যেখানে গুরুত্বপূর্ণ সম্পদ যেখানে রাখা হয়, ঐতিহাসিক বস্তু যেখানে রাখা হয়, বিভিন্ন শিল্পকর্ম যেখানে রাখা হয়, বিভিন্ন বৈজ্ঞানিক জিনিসপত্র যেখানে রাখা হয়। রাখা কেন হয় না, শিক্ষা প্রদানের জন্য, মানুষের সামনে সেগুলোকে তুলে ধরার জন্য, শিক্ষা বিস্তারের জন্য এখানে রাখা হয়। এবং এই সংস্থা হচ্ছে বা এই সংগ্রহশালা হচ্ছে একটি অলাভজনক সংস্থা, স্থায়ী সংস্থা আবার অলাভজনক সংস্থা। তো এটাই হচ্ছে সংগ্রহশালা কাকে বলে তার সংজ্ঞা। সংগ্রহশালা হচ্ছে এমন একটি গৃহ যেটি অলাভজনক একটি সংস্থা এবং শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, গুরুত্বপূর্ণ সম্পদ, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে বস্তু, অত্যাচার্য জিনিসপত্র যেখানে রেখে শিক্ষা দেওয়া হয়, প্রদর্শন করা হয়, বা মানুষের গবেষণার জন্য যেখানে জিনিসগুলো রাখা হয়, তাকে সেই ঘরটাকে আমরা বলবো জাদুঘর বা লেখাগার বা সংগ্রহশালা। লেখাগার নয়, সংগ্রহশালা। তা এটা নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে সংগ্রহশালা কাকে বলে, এই যে প্রশ্ন আছে সংগ্রহশালা ও তার লেখাগার, তার মানেই হচ্ছে সংগ্রহশালা কাকে বলে এবং তারপরে তার শ্রেণীবিভাগ। তা কাকে বলে সেটা আমি এখানে আলোচনা করলাম। প্রথমে এইভাবে এটাকে নিয়ে আলোচনা করতে হবে, সংগ্রহশালা কাকে বলে। এরপরে দেখো, আমরা মূল প্রশ্নে আসছি, শ্রেণী বিভাগ।
দেখো সারা পৃথিবীতে প্রায় 55,000-এরও বেশি কিন্তু মিউজিয়াম আছে, এটা উইকিপিডিয়ার সূত্র অনুযায়ী বলা যাচ্ছে যে সারা পৃথিবীতে 55,000-এর বেশি সংগ্রহশালা আছে। আমাদের ভারতবর্ষেও কয়েকশো সংগ্রহশালা রয়েছে। এখানে এই যে সারা পৃথিবী জুড়ে যে এত সংগ্রহশালা রয়েছে সেটি কিন্তু অনেকটা বৈচিত্র্যময়। এখানে সর্ববৃহৎ যে সংগ্রহশালা যেমন আমেরিকার ওয়াশিংটনে রয়েছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, সব থেকে বড় সংগ্রহশালা যেমন রয়েছে, তেমনি পাশাপাশি সব থেকে ক্ষুদ্র সংগ্রহশালা যেমন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় বালান্দা প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালার কথা বলা যায়। একেবারে সর্ববৃহৎ যেমন আছে, আবার সব থেকে ক্ষুদ্র সংগ্রহশালাও এখানে রয়েছে। আবার একেবারে প্রাচীন সংগ্রহশালা যেমন ভ্যাটিকান সিটি মিউজিয়াম যেমন রয়েছে, আবার একেবারে অত্যাধুনিক সংগ্রহশালা চীনের সাংহাই যে ইন্টারন্যাশনাল যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামের কথাও কিন্তু আমরা এখানে বলতে পারি। এখন সংগ্রহশালার কাজ কি? সংগ্রহশালার কাজ হচ্ছে বিভিন্ন বস্তুকে সংরক্ষণ করে রাখা, ঐতিহ্যশালী বস্তুকে সংরক্ষণ করে রাখা। এই যে সংগ্রহ করছে বা এই যে সংগৃহীত হচ্ছে বিভিন্ন বস্তু, তার উপর বেস করে সংগ্রহশালাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, অনেকগুলো ভাগে, প্রায় 20-25টা ভাগে কিন্তু এই সংগ্রহশালাকে ভাগ করা যায় এবং প্রত্যেকটা ভাগের আবার অনেকগুলো উপবিভাগও রয়েছে। তা আমাদের মূল ভাগগুলো আমরা একবার একটু দেখে নেব। প্রথম যে ভাগটা রয়েছে দেখো শিল্পকলা। শিল্পকলা বা আর্ট যেটা বলা হয়, যে আর্ট মিউজিয়াম বা শিল্পকলা মিউজিয়াম, এখানে কি হচ্ছে যে এই ধরনের শিল্পকলাকে আমরা সাধারণত আর্ট গ্যালারি বলি, যেখানে বিভিন্ন ধরনের তৈলচিত্র বা কোনো ধরনের ছবি বা সেখানে প্রদর্শনী করা হয় এবং মানুষেরকে দেখানোর জন্য মানুষ এই জিনিসগুলো দেখে আর্ট গ্যালারিতে গিয়ে। এখানে বিভিন্ন জল রঙের ছবি, তেল রঙের ছবি, মিনিয়েচার আর্ট, এই জাতীয় যে ছবি বা চিত্র সেখানে কিন্তু প্রদর্শন করা হয়। এই ধরনের সংগ্রহশালাকে আমরা বলবো শিল্পকলা বা আর্ট মিউজিয়াম। এরপরে রয়েছে দেখো শিল্প ভাস্কর্য। শিল্প ভাস্কর্য, আর্ট এবং ক্রাফট, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? শিল্পকলা আর শিল্প ভাস্কর্য দুটোর মধ্যে ডিফারেন্স অনেকটাই। শিল্পকলাতে রয়েছে শুধুমাত্র বিভিন্ন ধরনের চিত্র, যেখানে বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শন করা হয়, আর্ট গ্যালারি যাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে শিল্পকলা। আর শিল্প ভাস্কর্য হচ্ছে বিভিন্ন পদার্থের তৈরি যে বিভিন্ন ভাস্কর্য এখানে স্থান পায়, বিভিন্ন মাটি বা বিভিন্ন পদার্থ দিয়ে যে বিভিন্ন মূর্তি তৈরি করে রাখা হয় যে সংগ্রহশালায়, সেই সংগ্রহশালাকে আমরা বলবো এই শিল্প ভাস্কর্য সংগ্রহশালা। যেমন কলকাতায় গুরু সদয় দত্ত মিউজিয়াম আছে, যেখানে বিভিন্ন ধরনের পুতুলকে সংগ্রহ করে রাখা আছে। আর শিল্পকলা মিউজিয়াম হচ্ছে দিল্লিতে, যেটা ন্যাশনাল আর্ট গ্যালারি আছে নিউ দিল্লি, তার কথা আমরা এখানে বলতে পারি। তাহলে এই দুটো শিল্পকলা এবং শিল্প ভাস্কর্য শ্রেণী বিভাগের প্রথম 1 এবং 2, এই 2 নম্বর দুটো পর্ব রয়েছে। এরপরে দেখো 3 নম্বরে যেটা রয়েছে প্রত্নতাত্ত্বিক, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি আর্কিওলজিক্যাল মিউজিয়াম। আর্কিওলজি কোনো প্রত্নতাত্ত্বিক, যে বিভিন্ন পুরাতাত্ত্বিক যে বস্তু, যেখানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে সেই জায়গা থেকে যে পুরনো দিনের যেসব ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে এবং সেগুলোকে তারই পাশাপাশি কোনো একটা জায়গায় একটা মিউজিয়াম তৈরি করে, একটা সংগ্রহশালা তৈরি করে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হচ্ছে এবং মানুষের সামনে সেগুলোকে তুলে ধরা হচ্ছে এবং বিভিন্ন গবেষণা, বিভিন্ন শিক্ষার পারপাসও কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা বলতে পারি সাঁচি মিউজিয়ামের কথা বলতে পারি, সারনাথ মিউজিয়ামের কথা বলতে পারি। ভারতবর্ষের যে প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ যে ডিপার্টমেন্টটা রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা এই প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামগুলোকে তত্ত্বাবধান করে, তাদের আন্ডারেই এগুলো পরিচালিত হয়, এগুলো তারাই নিয়ন্ত্রণ করে। প্রত্নতাত্ত্বিক। এরপর দেখো ঐতিহাসিক মানে হিস্টোরিক্যাল মিউজিয়াম। দেখো হিস্টোরিক্যাল মিউজিয়াম আর প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামের মধ্যে অনেকটা রিলেশন আছে। প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোকে নিয়েই কিন্তু ঐতিহাসিক যে সংগ্রহশালা সেগুলো গড়ে ওঠে। এছাড়া ঐতিহাসিক সংগ্রহশালায় বিভিন্ন রাজা বা সম্রাটদের ব্যবহৃত যেসব বস্তু বা তাদের তরবারি বা তাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সেখানে রেখে সেই সময়কার ইতিহাসটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়, সেই ধরনের সংগ্রহশালাকে আমরা বলবো ঐতিহাসিক সংগ্রহশালা। যেমন আমাদের হাজারদুয়ারি মিউজিয়ামের কথা আমরা বলতে পারি। এরপর দেখো রয়েছে বায়োগ্রাফিক্যাল, বাংলাটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম মানে জীবনীমূলক। কোনো একজন ব্যক্তি বা কোনো ব্যক্তি বিশেষের তার জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনা সেখানে সংরক্ষণ করে রাখা আছে, তার ব্যবহৃত জিনিসপত্র, তার জীবন দর্শনকে সেখানে তুলে ধরা হয়েছে এবং মানুষের মধ্যে সেটাকে তুলে ধরা হচ্ছে যে শিক্ষা বিস্তারের জন্য মানুষ সেখানে গিয়ে সেটাকে চাক্ষুষ করে সেই ব্যক্তি সম্পর্কে সব কিছু তারা জানতে পারে। এই ধরনের মিউজিয়ামকে আমরা বলতে পারি যে বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম। যেমন আমাদের ব্যারাকপুরে রয়েছে গান্ধী মেমোরিয়াল বা গান্ধীর সংগ্রহশালা।
এরপরে দেখো নৃতাত্ত্বিক, নৃতাত্ত্বিক বা জাতিতাত্ত্বিক, বিভিন্ন যে আদিম জনজাতি যাকে আমরা আদিবাসী বলি, সেই আদিবাসী জনজাতিদের জীবনী বা তাদের ইতিহাসকে বর্তমানে মানুষের সামনে তুলে ধরার জন্য, তাদের সেই ইতিহাসটাকে তুলে ধরার জন্য তাদের ব্যবহৃত যে বিভিন্ন সামগ্রী, তাদের বাদ্যযন্ত্র, তাদের মাছ ধরার বা শিকার করার যে যন্ত্রপাতি, তাদের পোশাক আশাক, তাদের ব্যবহৃত হাঁড়ি কুড়ি, তাদের পুরো ইতিহাসটাকে যে সংগ্রহশালার মাধ্যমে তুলে ধরা হয়েছে তাকে আমরা বলবো নৃতাত্ত্বিক বা জাতিতাত্ত্বিক সংগ্রহশালা। যেমন এই ধরনের একটি সংগ্রহশালা রয়েছে জারোয়া উপজাতিদের নিয়ে আন্দামান পোর্ট ব্লেয়ারে, কিন্তু এর ধরনের একটা সংগ্রহশালা রয়েছে। এরপরে দেখো রয়েছে ভূতাত্ত্বিক, ভূ মানে মাটি, তা বিভিন্ন ধরনের মাটি, খনিজ পদার্থ, হ্যাঁ, এগুলোকে যেখানে সংগ্রহ করে রাখা হয়েছে। কী জন্য রাখা হয়েছে? মূলত গবেষণার জন্য, মূলত শিক্ষার জন্য, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের জীবাশ্মকে সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। মূলত এই যে বিভিন্ন টাইপের যে মাটি, বিভিন্ন টাইপের যে খনিজ পদার্থ, সে সম্পর্কে একটা ধারণা মানুষের সামনে তুলে ধরার জন্য যে জিনিসপত্র যে সংগ্রহশালায় রাখা হয় তাকে আমরা বলবো ভূতাত্ত্বিক, জিওগ্রাফিক্যাল বা যে মিউজিয়াম যাকে আমরা ইংরেজিতে বলতে পারি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজে এই ধরনের কিন্তু সংগ্রহশালা রয়েছে। এছাড়া কলকাতা যে জাদুঘর আছে, সেই জাদুঘরে কিন্তু জিওলজিক্যাল সেকশনে এই ধরনের খনিজ পদার্থের একটা আলাদা ডিপার্টমেন্ট করা রয়েছে। তো এটা ছিল ভূতাত্ত্বিক সংগ্রহশালা। এরপরে দেখো প্রাণীতাত্ত্বিক, বিভিন্ন ধরনের প্রাণী, এখানে যেমন ভূতাত্ত্বিক বিভিন্ন ধরনের মাটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে, এখানে হচ্ছে প্রাণীতাত্ত্বিক বিভিন্ন ধরনের প্রাণীকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। যা ক্ষুদ্র কীট থেকে শুরু করে বৃহৎ প্রাণীকে এখানে মৃত অবস্থায় সংরক্ষণ করে রাখা হয়েছে, যাকে আমরা জুলজিক্যাল মিউজিয়াম বলতে পারি। এবং মানুষের মধ্যে সেই ধরনের সেই সব প্রাণী সম্পর্কে তাদের ভিতরে শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষের সেই প্রাণীদের ইতিহাস জানার জন্য সেই সংগ্রহশালায় এই ধরনের প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এই ধরনের সংগ্রহশালাকে আমরা বলি প্রাণীতাত্ত্বিক সংগ্রহশালা। ভারতীয় জাদুঘরের একটা আলাদা সেকশনও কিন্তু এখানে রয়েছে, গিয়ে দেখবে যে সেখানে বড় বড় সেই হাতি বা তিমি মাছ এই জাতীয় কিন্তু সেই জন্তু বা প্রাণীদের কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। উদ্ভিদ, বোটানিক্যাল, যাকে বলি বোটানিক্যাল মিউজিয়াম, এখানে প্রাণীতাত্ত্বিকে যেমন বিভিন্ন প্রাণীকে সংরক্ষণ করে রাখা হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভিদ, হ্যাঁ, ভেষজ উদ্ভিদ হতে পারে, বিভিন্ন উদ্ভিদের যে বিভিন্ন ধরনের উদ্ভিদকে এখানে সংরক্ষণ করে রাখা হয়। অনেক সময় বাগিচা করা হয়, হ্যাঁ, বাগিচা করে বিভিন্ন টাইপের যে উদ্ভিদকে সেখানে লাগানো হয়েছে, চাষ করা হচ্ছে এবং সেগুলোকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। একে আমরা বলি বোটানিক্যাল গার্ডেন। যেমন হাওড়া শিবপুরে একটা রয়েছে বোটানিক্যাল গার্ডেন। তা এটা কিন্তু এক ধরনের মিউজিয়াম, উদ্ভিদের মিউজিয়াম এগুলো। এরপরে রয়েছে দেখো গ্রন্থাগার, গ্রন্থাগার বা লেখাগার। বিভিন্ন গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বইকে সংরক্ষণ করে রাখা হয় এবং সেই বই সাধারণ মানুষের পাঠের জন্য ব্যবস্থা করা হয়। মানুষ সেই বিভিন্ন ধরনের বইগুলো পাঠ করে বইয়ের একটা ইতিহাস জানতে পারে এবং বিভিন্ন টাইপের যে বই হয় সে বই সম্পর্কে একটা বেসিক ধারণা তাদের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, এই যে গ্রন্থাগার, এগুলোও কিন্তু এক ধরনের সংগ্রহশালা। এরপরে এই গ্রন্থাগারের মধ্যেই রয়েছে লেখাগার। তো লেখাগারে কী হয়? বিভিন্ন সরকারি, বেসরকারি বা বিশেষ করে তো বিভিন্ন সরকারি যে প্রশাসনিক নথিপত্র, কাগজপত্র এই লেখাগারে সংরক্ষণ করে রাখা হয়। কেন রাখা হয়? না, পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য, গবেষকদের জন্য, চলচ্চিত্র পরিচালকদের জন্য এই সব জিনিসগুলো, এই সব নথিকে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়। এই গ্রন্থাগারও এক ধরনের সংগ্রহশালা। এরপরে দেখো শিক্ষামূলক, বিভিন্ন বিষয়কে শিক্ষা দেওয়ার জন্য একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে এক ধরনের মিউজিয়াম গড়ে উঠেছে। বিভিন্ন কলেজে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শিক্ষামূলক কিন্তু মিউজিয়াম দেখা যায়। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ মিউজিয়ামের কথা আমরা এখানে বলতে পারি। বিজ্ঞান প্রযুক্তি, এখানে বিজ্ঞানের একেবারে সহজ পাঠ থেকে উচ্চ প্রযুক্তির জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সংগ্রহশালায়। বিজ্ঞানের বিশেষ করে পদার্থবিদ্যার জ্ঞান যেসব সংগ্রহশালার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাকে আমরা বলবো বিজ্ঞান এবং প্রযুক্তি সংগ্রহশালা। যেমন কলকাতায় বিড়লা তারামণ্ডল ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামের কথা আমরা বলতে পারি। এরপরে দেখো রয়েছে অরণ্য মিউজিয়াম। অরণ্য মানে একটা বন, তা বনের যে বিভিন্ন প্রাণী, বনের বিভিন্ন উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ এবং বন থেকে পাওয়া যায় যে উদ্ভিজ্জ বা প্রাণীজ যেসব বস্তু বা সম্পদ, মানে এখানে এক কথায় উদ্ভিদকে
সম্পদ হিসাবে এখানে দেখানো বা তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে সংগ্রহশালায়, তাকে আমরা বলছি অরণ্য সংগ্রহশালা। অরণ্য নিয়ে গবেষণাগার এক প্রকার, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অরণ্য সংগ্রহশালা। যেমন দেরাদুনে এই ধরনের সংগ্রহশালা রয়েছে, বা সুন্দরবনেও কিন্তু এই ধরনের সংগ্রহশালা রয়েছে। কৃষি সংগ্রহশালা, কৃষি ব্যবস্থা, যে সংগ্রহশালায় কৃষি ব্যবস্থা, ফসলের প্রকৃতি, মৃত্তিকার গঠন ইত্যাদি জিনিসকে তুলে ধরা হয়েছে যে সংগ্রহশালায়, তাকে আমরা বলবো যে কৃষি সংগ্রহশালা বা এগ্রিকালচারাল মিউজিয়াম। যেমন হচ্ছে এতে রয়েছে, কল্যাণীতে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে যুদ্ধ বা ওয়ার মিউজিয়াম, হ্যাঁ, বিভিন্ন যুদ্ধের কাহিনী বা তার ইতিহাসকে তুলে ধরার জন্য যে মিউজিয়াম তৈরি করা হয়েছে তাকে আমরা যুদ্ধ মিউজিয়াম বলতে পারি। এছাড়া রাজনৈতিক মিউজিয়াম আছে, বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে তুলে ধরার জন্য যে মিউজিয়াম গড়ে উঠেছে। যেমন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরার জন্য ভারতবর্ষের যে পার্লামেন্টের ভিতরে, সংসদ ভবনের ভিতরেও একটা কিন্তু মিউজিয়াম আছে, পার্লামেন্টারি মিউজিয়াম যেটাকে বলে। তাই সেগুলোকে নিয়ে বলা হচ্ছে যুদ্ধ এবং রাজনৈতিক মিউজিয়াম। এরপরে দেখো রয়েছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা মানে কি, বিভিন্ন যুদ্ধের যে অস্ত্র, যুদ্ধের বিমান, যুদ্ধের ইতিহাসকে যেখানে তুলে ধরা হয়েছে যে সংগ্রহশালায়, তাকে আমরা বলবো যুদ্ধ বা প্রতিরক্ষা সংগ্রহশালা। যেমন কলকাতায় পুলিশ ট্রেনিং মিউজিয়াম রয়েছে। এরপরে দেখো ধর্মীয় সংগ্রহশালা, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় তাদের যে ধর্মীয় ভাবাবেগ, তাদের ধর্মীয় যে আদর্শ মানুষের মধ্যে বিস্তার করার জন্য বা মানুষের সামনে তুলে ধরার জন্য তারা নিজস্ব একটা সংগ্রহশালা তৈরি করেছে, তাকে বলা যায় ধর্মীয় সংগ্রহশালা। যেমন বেলুড় মঠের কথা বলতে পারি, কলকাতায় গৌড়ীয় মঠের কথা বলতে পারি। স্মৃতি সংগ্রহশালা, কোনো ব্যক্তি বা বিশেষের যে গুরুত্বপূর্ণ ঘটনাকে তুলে ধরার জন্য যে সংগ্রহশালা তৈরি করা হয় তাকে আমরা বলি স্মৃতি সংগ্রহশালা, যাকে আমরা ইংরেজিতে বলি মেমোরিয়াল। যেমন গান্ধী মেমোরিয়াল বা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বা নেহরু মেমোরিয়াল দিল্লিতে রয়েছে এইসব মিউজিয়ামগুলো। সামুদ্রিক মিউজিয়াম, বিভিন্ন সামুদ্রিক যান, জলযান, বাণিজ্যের ইতিহাস, সমুদ্রের গতি প্রকৃতি বা সামুদ্রিক প্রযুক্তি, এগুলো যে সংগ্রহশালার মাধ্যমে তুলে ধরা হয়েছে তাকে আমরা বলবো সামুদ্রিক সংগ্রহশালা। যেমন উড়িষ্যায় মহানদীর তীরে গড়ে উঠেছে উড়িষ্যা স্টেট মেরিটাইম মিউজিয়াম। এরপরে রয়েছে দেখো প্রাকৃতিক মিউজিয়াম, এটি একটা খুব বড় ধরনের মিউজিয়াম। প্রাকৃতিক মিউজিয়াম মানে প্রকৃতির সব কিছু সেখানে রয়েছে, ভূতাত্ত্বিক রয়েছে, প্রাণীতাত্ত্বিক রয়েছে, উদ্ভিদ রয়েছে, বায়ুমণ্ডল, জলমণ্ডল সব কিছু নিয়ে যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে মানে একটা বড় ফ্রেমের মধ্যে, তখন তাকে আমরা বলবো প্রাকৃতিক সংগ্রহশালা। বিশ্বের সবথেকে বড় যে সংগ্রহশালা ওয়াশিংটনে রয়েছে স্মিথসোনিয়ান, সেটি কিন্তু একটি প্রাকৃতিক সংগ্রহশালা। সেখানে অনেকগুলো সংগ্রহশালার একটি সমষ্টি সেই জায়গাটা। এরপরে দেখো রয়েছে মোম সংগ্রহশালাকে ইংরেজিতে বলা হয় ওয়াক্স মিউজিয়াম। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির তার মোমের মূর্তি তৈরি করে সেখানে সংরক্ষণ করে রাখা আছে, যেমন মাদাম তুসোর মিউজিয়ামের কথা বলা যায়। তাহলে এই ছিল বিভিন্ন টাইপের যে সংগ্রহশালা, তার একটা সংক্ষিপ্ত বিবরণ। শিল্পকলা, শিল্প ভাস্কর্য, প্রাণীতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক, বায়োগ্রাফিক্যাল, নৃতাত্ত্বিক, ভূতাত্ত্বিক, প্রাণীতাত্ত্বিক, উদ্ভিদতাত্ত্বিক, গ্রন্থাগার বা লেখাগার, শিক্ষামূলক, বিজ্ঞান প্রযুক্তিমূলক, অরণ্য, কৃষি, যুদ্ধ, প্রতিরক্ষা, ধর্মীয়, স্মৃতি, সামুদ্রিক, প্রাকৃতিক, মোম। প্রায় 20 থেকে 21টা কিন্তু এখানে সংগ্রহশালার মানে উল্লেখ রয়েছে। মানে এগুলো আলাদা আলাদা টাইপের, এই যে শ্রেণী বিভাগ, বিভিন্ন টাইপের সংগ্রহশালা। তাই এই সংগ্রহশালাগুলো কাকে বলে সেটা লিখতে হবে প্রথম লাইনে, এবং এই সংগ্রহশালাতে কী রয়েছে, কী কী জিনিস সংরক্ষণ করে রাখা হয় সেটা উল্লেখ করতে হবে। মূল উদ্দেশ্যটা কি এই সংগ্রহশালার, যে কোন জিনিসটা সংগ্রহ করছে এবং সেটা মানুষের সামনে কেন কী জন্য তুলে ধরছে, না শিক্ষা বিস্তার করার জন্য বা সেই বিষয়ের ইতিহাসটাকে তুলে ধরার জন্য সেই সংগ্রহশালাটা এই ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। এবং শেষে একটা উদাহরণ, এইভাবে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে পয়েন্ট করে করে প্রত্যেকটা সংগ্রহশালা এরকম ধরে ধরে কিন্তু লিখতে হবে। তাই এই নোটসটা কিভাবে তোমরা লিখবে 15 নম্বরের পরীক্ষার জন্য, কিভাবে লিখবে সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করব। সংগ্রহশালা বা জাদুঘর বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো, সংগ্রহশালার শ্রেণীবিভাগ বা বর্গীকরণ করো। 15 নম্বর উত্তরটি তোমরা লিখবে এইভাবে। মিউজিয়ামের বাংলা অর্থ সংগ্রহশালা বা সংগ্রহালয় হলেও অনেক সময় একে জাদুঘরও বলা হয়। সংগ্রহশালা হলো মানবজাতির ঐতিহ্যের ধনভাণ্ডার, মানুষের স্মৃতি, সংস্কৃতি, স্বপ্ন, আশা সংগ্রহশালায় সংরক্ষিত থাকে। সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যেটি পৃথিবী জুড়ে মানব সভ্যতার ইতিহাসের কথা বলে।
বর্তমান সভ্যতায় সংগ্রহশালায় একটি জাতির সাংস্কৃতিক সত্তাকে সংরক্ষিত রাখে। আধুনিক অর্থে মিউজিয়াম কথাটি সপ্তদশ শতাব্দীতে ইউরোপে প্রচলিত হয়েছিল। ইংরেজিতে মিউজিয়াম কথাটি প্রথম ব্যবহৃত হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। ইংরেজি মিউজিয়াম কথাটি ল্যাটিন শব্দ থেকে এলো। এর মূল শব্দ গ্রিক শব্দ মিউজিয়নের অর্থ হলো মিউজ দেবতার মন্দির। গ্রিক পুরাণ অনুসারে মিউজ হচ্ছে সঙ্গীত, সাহিত্য এবং কলার 9জন দেবী। কলিন্স অভিধান অনুসারে মিউজিয়াম হলো এমন একটি গৃহ যেখানে আকর্ষণীয় মূল্যবান বস্তু যথা শিল্পকর্ম অথবা ঐতিহাসিক বস্তু সংরক্ষিত, চর্চা ও জনসাধারণের জন্য প্রদর্শিত করা হয়। অক্সফোর্ড লিভিং ডিকশনারি অনুসারে মিউজিয়াম হলো এমন একটি গৃহ যেখানে ঐতিহাসিক, বৈজ্ঞানিক, শৈল্পিক অথবা সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ বস্তু সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। আন্তর্জাতিক মিউজিয়াম সংস্থা আইকম, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম, 1946 সালে মিউজিয়ামের সংজ্ঞা নির্ধারণ করেছে। তা হলো মিউজিয়াম অর্থে বোঝায় বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা সমেত শৈল্পিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক বস্তু যা সাধারণের জন্য উন্মুক্ত। অর্থাৎ একটি মিউজিয়াম হলো সাধারণের জন্য উন্মুক্ত, সমাজ ও তার উন্নয়নের সেবায় নিয়োজিত অলাভজনক চিরস্থায়ী সংস্থা যেটি অধ্যয়ন, শিক্ষা এবং বিনোদনের উদ্দেশ্যে মানুষ ও তার পরিবেশের পার্থিব নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, যোগাযোগ এবং প্রদর্শন করে। তো এই পর্যন্ত ছিল সংগ্রহশালা বা মিউজিয়াম কাকে বলে তার সংজ্ঞা। এরপরে আমরা দেখব তার শ্রেণীবিভাগ। সংগ্রহশালা বা মিউজিয়ামের শ্রেণীবিভাগ। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 55,000 মিউজিয়াম রয়েছে। আমাদের ভারতবর্ষে মিউজিয়ামের সংখ্যা প্রায় কয়েকশো। সারা পৃথিবী জুড়ে যে সংগ্রহশালা রয়েছে তা বৈচিত্র্যপূর্ণ। বৃহৎ আন্তর্জাতিক মিউজিয়াম যেমন ওয়াশিংটন স্মিথসোনিয়ান ইনস্টিটিউট থেকে ক্ষুদ্র গ্রামীণ মিউজিয়াম যেমন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বালান্দা প্রত্ন সংগ্রহালয় রয়েছে, তেমনি প্রাচীন ভ্যাটিকান সিটি মিউজিয়াম থেকে অত্যাধুনিক সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম দেখা যায়। সংগৃহীত বস্তুর উপর ভিত্তি করে মিউজিয়ামের শ্রেণীবিভাগগুলি হলো, প্রথম যে শ্রেণীবিভাগের প্রথম যেটা রয়েছে আর্ট মিউজিয়াম বা শিল্পকলা সংগ্রহশালা। আর্ট মিউজিয়াম বা শিল্পকলা সংগ্রহালয় সাধারণত আর্ট গ্যালারি হিসাবে বেশি পরিচিত। সাধারণত বিভিন্ন ধরনের দৃশ্যকলা চিত্র এই মিউজিয়ামের প্রধান সংগ্রহ, যেমন তৈলচিত্র, জলরং, মিনিয়েচার পেন্টিং প্রভৃতি। উদাহরণ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, নিউ দিল্লি। 2 নম্বরে রয়েছে দেখো শিল্প ও ভাস্কর্য সংগ্রহালয়, আর্ট অ্যান্ড ক্রাফটস মিউজিয়াম। শিল্প ও ভাস্কর্য মিউজিয়ামের সঙ্গে শিল্পকলা মিউজিয়ামের প্রধান পার্থক্য হলো শিল্পকলা মিউজিয়ামে বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়, আর শিল্প ও ভাস্কর্য মিউজিয়ামে চিত্রের সাথে বিভিন্ন পদার্থে তৈরি ভাস্কর্য স্থান পায়, যেমন কাঠ, পাথর, মাটির মূর্তি। উদাহরণ কলকাতা গুরু সদয় দত্ত মিউজিয়াম, বিভিন্ন ধরনের পুতুলের সংগ্রহ রয়েছে। 3 নম্বর দেখো প্রত্নতাত্ত্বিক সংগ্রহালয়, আর্কিওলজিক্যাল মিউজিয়াম। বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক বস্তু নিয়ে গড়ে ওঠা সংগ্রহশালাকে প্রত্নতাত্ত্বিক সংগ্রহালয় বলে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে খননের ফলে যে সমস্ত গুরুত্বপূর্ণ বস্তু সংগ্রহ করা হয় যেগুলি কোনো একটি সংগ্রহালয়ে রেখে প্রদর্শন করা হয়। সংগ্রহালয়গুলি ভারতীয় প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। উদাহরণ হিসাবে সারনাথ মিউজিয়াম, সাঁচি মিউজিয়াম প্রভৃতি উল্লেখযোগ্য। 4 ঐতিহাসিক সংগ্রহালয়, হিস্টোরিক্যাল মিউজিয়াম। ইতিহাসের সঙ্গে যুক্ত দ্রব্য সামগ্রী যে সংগ্রহালয়ে প্রদর্শিত করা হয় তাকে ঐতিহাসিক সংগ্রহালয় বলে। বিভিন্ন ঐতিহাসিক বস্তু, নথি, রাজা ও সম্রাটদের ব্যবহৃত বস্তু, অস্ত্র, চিত্র প্রভৃতি নিয়ে ঐতিহাসিক সংগ্রহালয় গড়ে ওঠে। যেহেতু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তু ইতিহাসের সঙ্গে যুক্ত, তাই এই সমস্ত প্রত্নতাত্ত্বিক সংগ্রহালয়কে ঐতিহাসিক সংগ্রহালয় বলা হয়। উদাহরণ ছত্রপতি শিবাজি মিউজিয়াম অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এটি মুম্বাইয়ে অবস্থিত। পরেরটা দেখো বায়োগ্রাফিক্যাল সংগ্রহশালা। যে সংগ্রহশালায় কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির জীবনে ব্যবহৃত বস্তু, তার কর্মসূচি, জীবনের ইতিহাস, দর্শন প্রভৃতি প্রদর্শিত হয় তাকে বায়োগ্রাফিক্যাল সংগ্রহশালা বলে। এই সংগ্রহালয়ের মাধ্যমে কোনো বিখ্যাত ব্যক্তির জীবনে, কর্ম ও দর্শন চাক্ষুষ করা যায়। বিভিন্ন মহাপুরুষের জীবনী জানার জন্য এই ধরনের সংগ্রহালয়ের ভূমিকা অসীম। উদাহরণ হিসেবে বারাকপুর গান্ধী মিউজিয়ামের কথা বলা যায়। এরপরে যেটা রয়েছে 6 দাগে দেখো নৃতাত্ত্বিক ও জাতিতাত্ত্বিক সংগ্রহশালা, অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। নৃতাত্ত্বিক বা জাতিতাত্ত্বিক বস্তু চর্চা, সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন যে সংগ্রহশালার মাধ্যমে করা হয় তাকে নৃতাত্ত্বিক বা জাতিতাত্ত্বিক সংগ্রহালয় বলে। নৃতাত্ত্বিক বস্তু বলতে মূলত কোনো অঞ্চলের প্রাচীন জনজাতির, বিশেষত আদিবাসী মানুষদের জীবনে ব্যবহৃত বস্তু বোঝায়। এই সংগ্রহশালাকে প্রাচীন জনগোষ্ঠীর ব্যবহৃত বাঁশ, কাঠ, মাটির তৈরি বাসনপত্র, শিকার করার সামগ্রী, নাচে গানে ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র, গহনা ও ব্যবহৃত পোশাক প্রদর্শিত হয়। উদাহরণ নৃতাত্ত্বিক সংগ্রহশালা, পোর্ট ব্লেয়ার, আন্দামান। পরেরটা দেখো রয়েছে ভূতাত্ত্বিক সংগ্রহশালা,
জিওলজিক্যাল মিউজিয়াম, যে সংগ্রহশালায় বিভিন্ন প্রকার পাথর, খনিজ, জীবাশ্ম সংগ্রহ, চর্চা, গবেষণা প্রদর্শন করে তাদের ভূতাত্ত্বিক সংগ্রহশালা বলা হয়। এই সংগ্রহশালাগুলির মূলত খনিজ পদার্থের গবেষণা চর্চার কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ভূতাত্ত্বিক বিভাগে এই ধরনের সংগ্রহশালা দেখা যায়। কলকাতার ভারতীয় জাদুঘরে জিওলজিক্যাল সেকশনে খনিজ পদার্থের পাথরের প্রদর্শিত হয়েছে। প্রাণীতাত্ত্বিক সংগ্রহশালা, জুলজিক্যাল মিউজিয়াম, বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহ, চর্চা, গবেষণা প্রদর্শন হলো এই সংগ্রহশালার প্রধান কাজ। ক্ষুদ্র কীট থেকে বৃহৎ প্রাণীকে মৃত অবস্থায় সংরক্ষণ করে এই সংগ্রহশালায় প্রদর্শন করা হয়। বিভিন্ন প্রাণী সম্বন্ধে গবেষণা ও চর্চার জন্য এই সংগ্রহশালার গুরুত্ব অপরিসীম। এই সংগ্রহশালার বস্তুগুলোকে ভূতাত্ত্বিক সংগ্রহশালার মতো বিভিন্ন সমীক্ষা ক্ষেত্র থেকে সংগ্রহ করা হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পশু চিকিৎসা ও প্রাণীবিজ্ঞান বিভাগ এবং কলকাতার বেলগাছিয়া পশু চিকিৎসা কেন্দ্রে এই ধরনের প্রাণীতাত্ত্বিক সংগ্রহশালা দেখা যায়। পরেরটা নয় আছে দেখো, উদ্ভিদ সংগ্রহশালা, বোটানিক্যাল মিউজিয়াম। প্রাণীবিদ্যার উপর ভিত্তি করে যেমন প্রাণীতাত্ত্বিক সংগ্রহশালা গড়ে ওঠে, তেমনি উদ্ভিদবিদ্যার উপর ভিত্তি করে উদ্ভিদ সংগ্রহশালা গড়ে ওঠে। বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহ, চর্চা, গবেষণা মূলত শিক্ষার জন্য প্রদর্শন হলো এই সংগ্রহশালার প্রধান কাজ। অনেক ক্ষেত্রে কোনো বাগিচায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ লাগানো, সংরক্ষণ করা হয়। এই ধরনের বৃহৎ বাগিচাকে অনেক সময় বোটানিক্যাল গার্ডেন বলা হয়। সুতরাং বোটানিক্যাল গার্ডেনও এক ধরনের সংগ্রহশালা, যেমন পশ্চিমবঙ্গের শিবপুরে বোটানিক্যাল গার্ডেন। এরপরে দেখো রয়েছে গ্রন্থাগার ও লেখাগার, লাইব্রেরি অ্যান্ড আর্কাইভ। বিভিন্ন ধরনের বই সংগ্রহ ও তার সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে রাখাই হলো গ্রন্থাগারের প্রধান কাজ। সেই অর্থে গ্রন্থাগার হলো একটি মিউজিয়াম সমগোত্রীয় সংস্থা। অপরদিকে বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণাগারের নাম হলো লেখাগার। শিক্ষামূলক সংগ্রহশালা, এডুকেশনাল মিউজিয়াম। সাধারণত বিভিন্ন গবেষণা কেন্দ্র, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং সেন্টারগুলিতে এই ধরনের সংগ্রহশালা গড়ে ওঠে। উদাহরণ হিসাবে বলা যায় দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটের সংগ্রহশালা, জম্মু বিশ্ববিদ্যালয়ে ওয়াদিয়া ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। 12 নম্বরে রয়েছে দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহশালা, সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহশালা হলো এমন একটি সংস্থা যেখানে বস্তু প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞানের সহজ পাঠ থেকে উচ্চ প্রযুক্তি বিষয়ে জ্ঞান দান করা হয়। সাধারণত পদার্থবিদ্যার দৈনন্দিন বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই সংগ্রহশালায় প্রদর্শন কক্ষ গড়ে ওঠে, যেমন কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। অরণ্য সংগ্রহশালা, ফরেস্ট মিউজিয়াম। অরণ্য মিউজিয়ামের মূল সংগ্রহ হলো বিভিন্ন বনজ সম্পদের প্রদর্শন। উদ্ভিদতাত্ত্বিক সংগ্রহশালায় আমরা যেমন উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে প্রদর্শন করি, অরণ্য সংগ্রহশালার ক্ষেত্রে উদ্ভিদকে সম্পদ হিসেবে প্রদর্শন করা হয়। অরণ্যের বিভিন্ন উপকারী উদ্ভিদ, প্রাণী, উপজাত দ্রব্য, ভেষজ উদ্ভিদ প্রভৃতি এই সংগ্রহশালার মূল উপকরণ। দ্রাদুনে অরণ্য সংগ্রহশালায় একটি উপযুক্ত উদাহরণ। এছাড়া পশ্চিমবঙ্গের অরণ্য ভবনে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন উদ্ভিদ নিয়ে একটি সংগ্রহশালা রয়েছে। পরে দেখো রয়েছে 14 দাগে কৃষি সংগ্রহশালা, এগ্রিকালচারাল মিউজিয়াম। বিভিন্ন কৃষি ব্যবস্থা, ফসলের প্রকৃতি, মৃত্তিকার গঠন প্রভৃতি উপকরণ নিয়ে কৃষি সংগ্রহশালা গড়ে ওঠে। সাধারণত গবেষণা শিক্ষার জন্য এই ধরনের সংগ্রহশালা গড়ে উঠতে দেখা যায়। উদাহরণ হিসেবে দিল্লির ন্যাশনাল এগ্রিকালচারাল সায়েন্স মিউজিয়ামের নাম করা যায়। যুদ্ধ রাজনৈতিক সংগ্রহশালা, ওয়ার অ্যান্ড পলিটিক্যাল মিউজিয়াম। বিভিন্ন যুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের উল্লেখযোগ্য ঘটনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরনের সংগ্রহশালাগুলি গড়ে ওঠে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, নথি, তথ্য নিয়ে কলকাতা পুলিশ মিউজিয়াম গড়ে উঠেছে। ভারতে পার্লামেন্টে গড়ে ওঠা পার্লামেন্ট মিউজিয়াম একটি আকর্ষণীয় রাজনৈতিক সংগ্রহশালা। এর পরেটা রয়েছে দেখো, প্রতিরক্ষা সংগ্রহশালা, আর্মি অর ডিফেন্স মিউজিয়াম। প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন অস্ত্র, নথি প্রভৃতি নিয়ে প্রতিরক্ষা সংগ্রহশালা গড়ে ওঠে। কলকাতা ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ড মিউজিয়ামে এই ধরনের সংগ্রহশালার উপযুক্ত উদাহরণ। ধর্মীয় সংগ্রহশালা, রিলিজিয়াস মিউজিয়াম। বিভিন্ন ধর্মীয় সংগঠনের দ্বারা ধর্মীয় ভাবনাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে যে সংগ্রহশালা গড়ে ওঠে তাকে ধর্মীয় সংগ্রহশালা বলে। উদাহরণ হিসেবে বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন সংগ্রহশালা এবং কলকাতার গৌড়ীয় মঠের নাম উল্লেখ করা যায়। স্মৃতি সংগ্রহশালা, মেমোরিয়াল মিউজিয়াম। এই সংগ্রহশালাগুলি মূলত কোনো ব্যক্তি বা ঘটনার স্মৃতির উদ্দেশ্যে গড়ে ওঠে, যেমন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, নেহরু মিউজিয়াম। এরপর দেখো সামুদ্রিক মিউজিয়াম, সামুদ্রিক সংগ্রহশালা, মেরিটাইম মিউজিয়াম। বিভিন্ন সামুদ্রিক যান, সামুদ্রিক প্রযুক্তি, জলপথের বাণিজ্য, যুদ্ধের ইতিহাস সহ সমস্ত সামুদ্রিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য সামুদ্রিক সংগ্রহশালা গড়ে ওঠে। উড়িষ্যার কটক শহরে মহানদী তীরে উড়িষ্যা স্টেট মেরিটাইম মিউজিয়াম গড়ে উঠেছে। প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালা, ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম। বিভিন্ন প্রাকৃতিক বস্তু অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও ভূপ্রকৃতি, বায়ুমণ্ডল প্রভৃতি বিষয়কে প্রদর্শনের মাধ্যমে শিক্ষাদান করাই হলো প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালার প্রধান উদ্দেশ্য। এক কথায় বলা যায় প্রাণীতাত্ত্বিক, উদ্ভিজ্জ তাত্ত্বিক, ভূতাত্ত্বিক সমস্ত ধরনের সংগ্রহশালার সমষ্টি হলো প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালা। ভারতে দিল্লিতে ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি একটি বিখ্যাত প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালা। মোম সংগ্রহশালা, 21 নম্বর পয়েন্ট এটা রয়েছে। মোম সংগ্রহশালা, ওয়াক্স মিউজিয়াম। বিভিন্ন ব্যক্তির মোমের মূর্তি সংরক্ষিত করা থাকে, যেমন মাদাম তুসো মিউজিয়াম, লন্ডন।
তো এই ছিল তোমাদের সংগ্রহশালার শ্রেণী বিভাগ। এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সেগুলোর কাকে বলে, সেখানে কি কি বস্তু সেখানে রাখা আছে এবং তার একটি করে উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা এখানে এরকম পয়েন্ট করে করে এই নোটসটাকে সুন্দর করে এটা রেডি করবে পরীক্ষার জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর তোমাদের বাকি এরপরে যে লেখাগার কাকে বলে এবং লেখাগারের শ্রেণী বিভাগ, সেটি নিয়েও আমি পরবর্তী ভিডিও ক্লাস দেবো। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো।